নির্যাতন এবং অত্যাচারকে শেষ করুক। সত্যি কথা বলতে কি এটা কেবল ভারতের জনগণের দাবি নয়। চট্টগ্রামে হাজার হাজার হিন্দু এবং বৌদ্ধ নরনারী চট্টগ্রামে খান সেনাদের অত্যাচারে মারা যায়। কেউ কেউ পালিয়ে এসে ভারতে আশ্রয় গ্রহণ করে। চট্টগ্রামে হিন্দু পপুলেশন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মন্তব্য করেছিলেন যে চিটাগংয়ের বিধর্মীদের পেছনে টাকা খরচ মানে টাকার অপচয় করা। খেতে না পেলে ওরা ঘাস খেয়ে থাকুক, থাকতে না চাইলে ওরা ভারতে চলে যাক। এই যে খেয়াল করেছেন লাস্টের কথাটা, ভারতে চলে যাক, এই কথাটা কিন্তু পাকিস্তান আমল থেকে এখনো বাংলাদেশের আমলে একইভাবে হিন্দু আর বৌদ্ধদের জন্য প্রযোজ্য হয়ে আসছে। নমস্কার সবাইকে। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, দেখো আমি কোনো পলিটিক্যাল পার্সন না, আমি পলিটিক্যাল নিয়ে কোনো কথা বলতেও চাই না, ঠিক আছে? শুধু তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা দেখতেছি, তোমরা আমাকে এই ধরনের ভিডিও সাজেস্ট করো বিধে আমি দেখি। তোমরা প্রচুর রিকোয়েস্ট করছে এই ভিডিওর জন্য, দাদা এটা কি সত্যি, আসলেই কি সত্যি, এটা কি যৌক্তিকতা কত রয়েছে। আর এই যে স্যার তার ভিডিও ইউজ করেছি, তোমরা প্রচুর বলেছো, তার চ্যানেলের লিঙ্ক আমাকে দিয়েছো, তো আমি দাদার চ্যানেলের ভিডিওটা ইউজ করেছি। তো প্লিজ সবাই যাও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকেই বলছো দাদা তুমি হিন্দু কিনা, তোমার পিছনের এইগুলো দেখেও তো বোঝা যায় যে আমি হিন্দু, অবশ্যই হিন্দু। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। বাংলাদেশ হতে বলতেছি, কেমন আছো? আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টই তো এত দূর আসছি, আর একটু প্লিজ সাপোর্ট করো আমাকে। তোমরা সবাই ভিউ করে চলে যাও, কেউ সাবস্ক্রাইব করো না। আর নতুন চ্যানেল খুলছি, ঠিক আছে? তো সবাই যাও একটু ভিজিট করো, ওখানে কমেন্ট করে বলো, তাহলে তোমার নাম আমি ভিডিওতে মেনশন করবো, ঠিক আছে? তো চলো শুরু করি, লেটস গো। আর লাস্ট পর্যন্ত জরুর দেখো। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে রিসেন্টলি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে। বাংলাদেশের ভারত বিদ্বেষী মৌলবাদী শক্তি সেভেন সিস্টার দখলের হুমকি দিচ্ছে। একটা কথা বলি, ভিডিওটা পজ করার জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত আমি। দেখো, ভারত বাংলাদেশ আমি মনে করি ভাই ভাই, এটা আত্মার সম্পর্ক আছে। আমি কখনো চাই না মারামারি কাটাকাটি, আর আমি মনে করি না যে কোনো ধর্মে বলছে যে মারামারি করো, কাটাকাটি করো। সব ধর্মে শান্তির বার্তা মানে পৌঁছায় দেয়, রাইট? তো আমি চাই না পার্সোনালি যে কোনো ধর্ম অন্য ধর্মের পর মারামারি করুক আর রাহাজানি করুক, এটা চাই না আমি। আমাদের নেইবার কান্ট্রি, আমাদের বন্ধু দেশ, 1971 সাল থেকে এখন আমাদের হেল্প করে। হ্যাঁ, কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে রাজনৈতিকভাবে, তো আমি মনে করি রাজনৈতিকভাবে এটা না দেখে, পলিটিক্যাল কোনোভাবে না দেখে, এটা সাধারণ মানুষ হিসেবে সুস্থ মস্তিষ্কে জিনিসটা চিন্তা করা উচিত। দেখো, রাজনৈতিকবিদরা কি করে, মারামারি করে দেশে অন্য দেশে চলে যায়, পাল্টে নিয়ে নেয়, ওই দেশে যে ঠিকই থাকতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কি হয় দেখো, মানে দিন দিন প্রত্যেকটা জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে, মধ্যবিত্ত আর আমরা যারা আছি, আমরা তারা কি করে সংসার চালাবো বলো? আমি তো একজন ব্যাচেলর মানুষ, আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়, সিরিয়াসলি। সব কিছুর দাম এত চওড়া। তো আমি আসলে কিছু বলার নাই। তবে একটা কথা বলি, সবাই শান্তিপ্রিয় থাকো, সবার শান্তি বজায় রাখো, কারোর সাথে মারামারি খুনোখুনি করো না। হিন্দু মুসলমান ভাই ভাই, মারামারি করো না, আমরা চাই না। আর আমরা হিন্দুরা কখনো মারামারি করি না, কাটাকাটি চাই না। দেখেছো বাংলাদেশের হিন্দুরা কখনো কোনো মসজিদ ভাঙছে, কিছু করে নাই, কারণ আমরা শান্তি চাই। আমাদের থাকতে দাও, আমাদেরও দেশ, আমাদের ধর্ম, আমরা সনাতনী, আমরা পূর্বে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে, চিরন্তন সত্য এবং প্রাচীন ধর্ম। আমরা আমাদের বিশ্বাসী, আমরা আমাদের ভগবানকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, এবং সেই বিশ্বাসে আমরা বেঁচে আছি। মেলা কথা বলছি, সো সরি। এই মৌলবাদী শক্তি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পরমাণু বোমা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রয়োগের কথা পর্যন্ত বলছে। আবার চট্টগ্রামে নিরাপরাধ হিন্দুরা যখন তাদের অধিকারের দাবিতে লড়াই করছে, তখন তাদের উপরে বাংলাদেশের মৌলবাদী সরকার সংগঠিতভাবে সেনা এবং পুলিশি নির্যাতন পর্যন্ত শুরু করেছে। আর এরকম একটা পরিস্থিতিতে আজকের ভারতের আমজনতার মধ্যে থেকে দাবি উঠছে যে ভারতের সেভেন সিস্টারের জন্য জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট এই চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রামে অবিলম্বে ভারতের হস্তক্ষেপ করা উচিত। যে চট্টগ্রাম হিন্দু এবং বৌদ্ধ অধ্যুষিত হওয়া সত্ত্বেও দেশভাগের সময় অন্যায়ভাবে পাকিস্তানের ভাগে গেছিল, এবং যে চট্টগ্রাম 1947 সাল থেকে আজ পর্যন্ত কখনো পাকিস্তানি সেনা, আবার কখনো বা বাংলাদেশি সেনা বারবার মানবাধিকারকে লঙ্ঘন করেছে, সেই চট্টগ্রামকে এখনই মুক্ত করে দেওয়া উচিত, এখনই স্বাধীন করে দেওয়া উচিত। উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে ভারতকে মানবাধিকার প্রশ্নে এখনই চট্টগ্রামে হস্তক্ষেপ করা উচিত, এবং বাংলাদেশ থেকে মুক্ত করে স্বাধীন চট্টগ্রাম গঠন করে দেওয়া উচিত। যেহেতু ঐতিহাসিকভাবে চট্টগ্রাম ভারতের ভূখণ্ড, এমনকি দেশভাগের কয়েকদিন পরেও চট্টগ্রাম ভারতভুক্ত হওয়ার জন্য জওহরলাল নেহরুর কাছে আবেদন পর্যন্ত করেছিল, যেটা ঐতিহাসিকভাবে সত্যি। তাই ভারতের থিঙ্ক ট্যাঙ্করা মনে করছেন যেহেতু এখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই কারণে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে, আর তাই ভারতকে তার ফায়দা উঠিয়ে চট্টগ্রামের এই পিস অফ ল্যান্ডকে এখনই বাংলাদেশের দখলমুক্ত করে স্বাধীন করে দেওয়া উচিত। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা সম্পূর্ণভাবে এই বিষয়টাকে যুক্তিপূর্ণভাবে 3টে চ্যাপ্টারে ভাগ করে বিশ্লেষণ করব।
এক, কেন চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ভারতের অংশ? দুই, চট্টগ্রাম কেন জিওগ্রাফিক্যালি এবং জিওপলিটিক্যালি ভারতের সেভেন সিস্টারের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ? এবং তিন, মিলিটারি অপারেশনের মাধ্যমে চট্টগ্রামকে দখল করলে আমরা আন্তর্জাতিকভাবে কি কি অসুবিধার মুখে পড়তে পারি এবং সেই অসুবিধাগুলোকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। ভিডিওটা একটা অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে হতে যাচ্ছে, আশা করি শুরু থেকে শেষ অবধি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। শুরু থেকে শুরু করা যাক। তার আগে এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটাকে লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই দাদা চ্যানেলে আমরা জানবো কেন চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ভারতের অংশ। দেখুন, চট্টগ্রাম একটা সংস্কৃত শব্দ, যেখানে চট্ট এই শব্দটার অর্থ হচ্ছে পাহাড়ি অঞ্চল বা উঁচু ভূমি, আর গ্রাম বলতে আমরা জনবসতি বুঝি। মহাভারতের আমলে আজকের যে আসাম, যেটা তখন প্রাগজ্যোতিষপুর নামে পরিচিত ছিল, সেই প্রাগজ্যোতিষপুরের সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্র হিসাবে চট্টগ্রামের উল্লেখ কিন্তু মহাভারতে রয়েছে। এরপরে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট অশোকের আমলে সংস্কৃতের বদলে যখন পালি এবং প্রাকৃত ভাষা ব্যবহার শুরু হলো, তখন সংস্কৃত এই চট্টগ্রাম প্রাকৃত ভাষায় অপভ্রাংশ হয়ে চাটি গ্রামে পরিণত হয়েছিল। অশোকের আমলে চট্টগ্রামের উপজাতিদের মধ্যে যখন ব্যাপকভাবে বৌদ্ধ ধর্ম প্রচারিত এবং প্রসারিত হচ্ছিল, সেই সময় লেখা সমকালীন যে বৌদ্ধ সাহিত্য, সেখানে কিন্তু এই চাটিগ্রাম বা চট্টগ্রাম নামক সমুদ্র বন্দরের উল্লেখ রয়েছে। আবার দক্ষিণ ভারতের সর্বশ্রেষ্ঠ রাজবংশ চোল রাজাদের সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসাবে চট্টলা নামক কিন্তু একটা বন্দরের উল্লেখ রয়েছে, বলা বাহুল্য সেটাও কিন্তু এই চট্টগ্রাম বন্দর। পরবর্তীকালে 993 খ্রিস্টাব্দ নাগাদ অখণ্ড ভারতের ব্রহ্মদেশ বা বার্মা, আজকের দিনের মায়ানমারের দক্ষিণে অবস্থিত একটা স্বাধীন রাজ্য রাখাইনের বৌদ্ধ রাজা চুলা সেং চেন্দা চট্টগ্রাম দখল করে এবং সেখানে একটা বৌদ্ধ শান্তি স্তম্ভ স্থাপন করে। বৌদ্ধ ধর্মের অহিংস নীতিকে প্রতিষ্ঠা করতে সেই স্তম্ভের গায়ে রাখাইন ভাষাতে তিনি লেখেন শীতাংগাং। রাখাইন ভাষায় এই শীতাংগাং এর অর্থ হলো যুদ্ধ করা মানা, যেটা হলো রাখাইন বৌদ্ধ সংস্কৃতির অহিংসার বাণী। পরবর্তীকালে এই শীতাংগাং এই শব্দটা থেকেই কিন্তু চিটাগাং শব্দটা এসেছে। এরপরে 1784 সালে বার্মার রাজা আরাকান আক্রমণ এবং দখল করে নিলে অনেক রাখাইন মানুষ বাস্তুচ্যুত হয়ে ব্রিটিশদের কাছে আশ্রয় গ্রহণ করে। সেই সময়ে একজন ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের ওপরে এই শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব পড়লে ক্যাপ্টেন কক্স চট্টগ্রামের উপকূলের একটা এলাকায় পুনর্বাসন দিতে শুরু করেন। পরবর্তীকালে ক্যাপ্টেন কক্সের নাম অনুসারে এই অঞ্চলটার নাম হয় কক্সবাজার। 1800 শতকের পরবর্তী সময় থেকে চট্টগ্রাম বা চিটাগং ব্রিটিশ ভারতের অংশ হিসাবে কিন্তু শাসিত হতে শুরু করে। শাসন কার্যের সুবিধার্থে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে 3টি মহকুমায় ভাগ করে নেন, রাঙ্গামাটি, বান্দরবান এবং রামগড়। যদিও অনেক পরে 1983 সালে বাংলাদেশের হিন্দু বিদ্বেষী একজন প্রধানমন্ত্রী এই রামগড় নামে হিন্দু উপাস্য রাম শব্দটাকে বাদ দিয়ে মহকুমাটার নাম রাখেন খাগড়াছড়ি। রামের নামে এই বিদ্বেষের বিষয়টা একটু মাথায় রাখবেন। যাই হোক, বর্তমানে ব্রিটিশ আমলের এই 3টি মহকুমা 3টি আলাদা আলাদা জেলা হিসাবে বাংলাদেশের দখলে রয়েছে। এক রাঙ্গামাটি, 2 বান্দরবান এবং 3 খাগড়াছড়ি। তো এই হলো চট্টগ্রামের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। আশা করি এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে সনাতন হিন্দু বৌদ্ধ সংস্কৃতির সম্পর্কটাকে ভালোভাবেই খেয়াল করেছেন এবং নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে চট্টগ্রামের সঙ্গে আক্রমণকারী আরব সংস্কৃতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই। যাই হোক, দীর্ঘ সময় হিন্দু এবং বৌদ্ধ অধ্যুষিত এই চট্টগ্রাম ব্রিটিশ ভারতের অংশ ছিল এবং চট্টগ্রামে ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামও করেছেন। এরপরে যখন ভারত ভাগের সময় এলো 1947-এর 3রা জুন ভারত ভাগের যে পরিকল্পনা ঘোষণা করা হলো, সেখানে হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে চট্টগ্রামকে কিন্তু ভারতভুক্ত করার কথাই বলা হয়েছিল। প্রাথমিকভাবে নেহেরু চট্টগ্রাম সম্পর্কে উদাসীন হলেও সর্দার বল্লভভাই প্যাটেল যখন উত্তর পূর্ব ভারতের সুরক্ষার প্রশ্নে চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানকে নেহেরুর কাছে ব্যাখ্যা করেন, তখন নেহেরু মাউন্টব্যাটেনকে চিঠি লিখে চট্টগ্রামের বিষয়ে জানতে চান। মাউন্টব্যাটেন সেই সময় নেহেরুকে চিঠি লিখে এ বিষয়ে আশ্বস্ত করেন, যে চিঠির বাংলা ভাষা তর্জমা করে আমি প্রথম কয়েকটা লাইন আপনাদেরকে একটু শোনাচ্ছি। প্রিয় মিস্টার নেহেরু, আপনার সঙ্গে আমি একমত যে ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কারণ চট্টগ্রাম একটা অমুসলিম অধ্যুষিত এলাকা। তো এটা হচ্ছে চিঠির বয়ান বা লাইন। যদিও পরবর্তীকালে বাউন্ডারি কমিশন গঠনের পর স্যার সিরিল রেডক্লিফ যে মানচিত্র জমা দেন, সেখানে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়। এখন এই মানচিত্র প্রকাশিত হওয়ার পরেই চট্টগ্রামের অধিবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং গোটা চট্টগ্রাম জুড়ে আন্দোলন শুরু হয়ে যায়। চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে তখন স্নেহ কুমার চাকমা দিল্লিতে এসে জওহরলাল নেহরুর সাক্ষাৎ প্রার্থী হন এবং দীর্ঘ 50 দিন অপেক্ষা করার পরে যখন তার সাক্ষাৎ তিনি পান, তখন তিনি কিন্তু নেহরুকে চট্টগ্রামকে ভারতভুক্ত করার জন্য আবেদন করেন, কিন্তু নেহরু স্পষ্টত এই বিষয়ে তার উদাসীনতাকে প্রকাশ করেন। এরপরে হতাশ স্নেহ কুমার চাকমা সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে দেখা করলে বল্লভভাই প্যাটেল এই বিষয়ে নেহরুকে আর একবার জানায়। সেই সময় নেহরুর উত্তর কি ছিল জানেন? তার উত্তর ছিল, ছোট্ট একটা ভূখণ্ডের জন্য আমরা কি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করব নাকি? এর উত্তর থেকেই বুঝতে পাচ্ছেন যে এই ছোট্ট ভূখণ্ড ভৌগোলিকভাবে উত্তর পূর্ব ভারতের জন্য যে কতখানি গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হয় নেহরু জানতেন না বা জেনেও না জানার ভান করছিলেন। যাই হোক, হতাশ স্নেহ কুমার চাকমা চট্টগ্রামে আর না ফিরে আমাদের ত্রিপুরা রাজ্যে অবস্থান করেন এবং 1987 সালে সেখানে তার মৃত্যু হলে চট্টগ্রামের ভারতভুক্তির সব আশা তার সঙ্গে সঙ্গে কিন্তু হারিয়ে যায়। পরবর্তীকালে পাকিস্তানের মুসলিম লীগ কারণে অকারণে চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের উপরে অকথ্য অত্যাচার এবং ধর্মীয় নিপীড়ন শুরু করলে হিন্দু এবং বৌদ্ধরা কিন্তু ধীরে ধীরে চট্টগ্রাম ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে শুরু করে। আর তখন থেকেই 99% হিন্দু এবং বৌদ্ধ জনগোষ্ঠীর জনশতাংশ কমতে থাকে। চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের প্রতি পাকিস্তানের ঘৃণা কতখানি, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝলে আরো ভালো বুঝতে পারবেন। 1962 সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে বাঁধ দেওয়া হলে কর্ণফুলী নদীর উজানে প্রায় 470 বর্গ কিলোমিটার বাসযোগ্য এবং চাষযোগ্য জমি জলের তলায় চলে গিয়ে তৈরি হয়েছিল আজকের কাপ্তাই লেক। এর ফলে 50,000 একর বসতি এবং চাষযোগ্য জমি জলের নিচে ডুবে যায়, যেটা চট্টগ্রামের মোট চাষযোগ্য জমির কিন্তু 40% ছিল এবং 10,000 হিন্দু এবং বৌদ্ধ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। বাস্তুহারা এই মানুষেরা পুনর্বাসনের জন্য আন্দোলন শুরু করলে পাকিস্তান সেনা সরকার এদের উপরে অকথ্য অত্যাচার শুরু করে এবং এর ফলে এরা ভারতে এসে আশ্রয় গ্রহণ করে। এই বিপুল সংখ্যক মানুষ ভারতে এসে আশ্রয় গ্রহণ করলে ভারত এই বিষয়টা রাষ্ট্রসংঘকে জানায় এবং পাকিস্তান তখন চাপে পড়ে গিয়ে এদের জন্য 24 কোটি টাকা বরাদ্দ করে, যদিও বাস্তবে তখন খরচ হয়েছিল মাত্র 1.5 কোটি টাকা। কেন এই প্রতারণা? এর উত্তরে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান মন্তব্য করেছিলেন যে চিটাগং এর বিধর্মীদের পেছনে টাকা খরচ মানে টাকার অপচয় করা। খেতে না পেলে ওরা ঘাস খেয়ে থাকুক, থাকতে না চাইলে ওরা ভারতে চলে যাক। এই যে খেয়াল করেছেন লাস্টের কথাটা, ভারতে চলে যাক, এই কথাটা কিন্তু পাকিস্তান আমল থেকে এখনো বাংলাদেশের আমলে একইভাবে হিন্দু আর বৌদ্ধদের জন্য প্রযোজ্য হয়ে আসছে। বিদ্বেষ কতখানি আশা করি এই মন্তব্য থেকেই আপনারা বুঝতে পারলেন। যদিও এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হবে, মুক্তিযুদ্ধে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে। যেহেতু এই যুদ্ধে ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে, তাই গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে চরম নির্যাতন নেমে আসে। আর পাকিস্তানের নির্যাতনের হাত থেকে কিন্তু চট্টগ্রামে হিন্দু আর বৌদ্ধরা তখনও বাদ যায়নি। হাজার হাজার হিন্দু এবং বৌদ্ধ নরনারী চট্টগ্রামে খান সেনাদের অত্যাচারে মারা যায়, কেউ কেউ পালিয়ে এসে ভারতে আশ্রয় গ্রহণ করে। চট্টগ্রামে হিন্দু পপুলেশন কিন্তু তখনও আরেকবার এক ধাক্কায় আরো বেশ খানিকটা কমে যায়। এরপরে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দেয় আমরা জানি, কিন্তু স্বাধীন বাংলাদেশেও তাদের উপরে আবারও নিপীড়ন নেমে আসে। এক্সাম্পল দিলে বুঝবেন, যেমন 1972 ফেব্রুয়ারি নাগাদ চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে মাধবেন্দ্র লারমার নেতৃত্বে একটা প্রতিনিধি দল মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে যায়। মুজিবুর রহমানকে তখন এই পাহাড়ি চট্টগ্রামের বিভিন্ন ইস্যুতে কিছু দাবি দেওয়া পেশ করলে মুজিবুর রহমান রেগে আগুন হয়ে বলেন, ওসব দাবি দেওয়ার কথা ভুলে যাও, যদি তোমরা তোমাদের দাবিতে অনড় থাকো তাহলে বাঙালি মুসলমান ঢুকিয়ে আমি পার্বত্য চট্টগ্রামকে দখল করে নেব। বুঝতেই পারছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন বা শাসকদের বলুন দৃষ্টিভঙ্গির কিন্তু বদল হয়নি। ওই যে বাঙালি মুসলমান ঢুকিয়ে চট্টগ্রাম দখল করে নেব, মুজিবুর রহমানের এই মন্তব্যকে কিন্তু বাংলাদেশের পরবর্তীকালে সব প্রধানমন্ত্রী একটু একটু করে বাস্তবায়িত করেছে। মুজিবুর রহমান থেকে এরশাদ, খালেদা জিয়া থেকে শেখ হাসিনা,
প্রত্যেকেই হিন্দু এবং বৌদ্ধদের ওপরে অত্যাচার করে দেশ থেকে বিতাড়িত করেছে এবং বাঙালি মুসলমানদেরকে দিয়ে চট্টগ্রামের ভূমিকে দখল করে বর্তমানে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধের সংখ্যাকে 100% বা 99% থেকে নামিয়ে 50% পরিণত করেছে। 1971 সালে এই অঞ্চলে হিন্দু এবং বৌদ্ধের জনসংখ্যা ছিল 99%, কিন্তু 2000 সালে এসে তা হয়ে যায় 50%, এখন হয়তো তার থেকেও কম। এটাকে যদি আমরা গণহত্যা বলি তাও কিন্তু অনেক কম বলা হবে। আর দশকের পর দশক ধরে এই অত্যাচারের শিকার হয়ে আজ যখন চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধরা তাদের অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে, তখন আজকের বাংলাদেশের মৌলবাদী সরকারের সেনাবাহিনী নারকীয়ভাবে চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের উপরে অত্যাচার করে যাচ্ছে। প্রতিনিয়ত এই অত্যাচারের কাহিনী যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভারতের নাগরিকদের কাছে পৌঁছচ্ছে, তখন স্বজাতির ওপরে এই অত্যাচার দেখে খুব স্বাভাবিকভাবেই ভারতবাসীর মধ্য থেকে দাবি উঠছে, দাবি একটাই, এখনই ভারত সামরিকভাবে চট্টগ্রামের ওপরে হস্তক্ষেপ করুক, চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধদের ওপরে শতাব্দী প্রাচীন ধর্মীয় নির্যাতন এবং অত্যাচারকে শেষ করুক। সত্যি কথা বলতে কি, এটা কেবল ভারতের জনগণের দাবি নয়, চট্টগ্রামের ভৌগোলিক এবং ভূরাজনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখে ভারতের থিঙ্ক ট্যাঙ্করাও কিন্তু এই একই রকম ভাবছেন। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে চট্টগ্রাম কেন ভারতের কাছে ভৌগোলিকভাবেও এত গুরুত্বপূর্ণ। তো চলুন সেগুলোও একটু বিশ্লেষণ করে দেখি। দেখুন, আমরা সবাই জানি যে ভারতের উত্তর পূর্বে যে 7টি রাজ্য আছে, যেগুলোকে একসঙ্গে আমরা 7 সিস্টার বলি, তাদের সঙ্গে বাকি রাজ্যগুলোর যোগাযোগের রাস্তা বলতে কিন্তু শিলিগুড়ি করিডোরের এই সরু একফলি ভূখণ্ড, যাকে আমরা চিকেন নেক বলি। এবার যদি আমরা চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানটা একটু খেয়াল করি, তাহলে দেখব এটি 7 সিস্টারের সঙ্গে লাগোয়া এবং বঙ্গোপসাগরের সঙ্গে চট্টগ্রাম বন্দর দ্বারা যুক্ত। অর্থাৎ যদি চট্টগ্রাম স্বাধীন হয় বা যদি চট্টগ্রাম ভারতভুক্ত হয়, তাহলে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যের জন্য একটা বিকল্প সামুদ্রিক যোগাযোগের রাস্তা কিন্তু আমরা পেয়ে যাব। নিশ্চয়ই বুঝতে পারলেন যে চট্টগ্রাম বন্দর ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্যের সামরিক সুরক্ষা, যোগাযোগ এবং বাণিজ্যিক উন্নতির জন্য ভারতের কাছে ভীষণ ভীষণ রকমের জরুরি। অর্থাৎ যেহেতু ঐতিহাসিকভাবে চট্টগ্রাম আমাদেরই ভূমি, ভারত ভাগের সময় চট্টগ্রাম অন্যায়ভাবে পাকিস্তানের ভাগে পড়ে গেছিল। 1947 থেকে আজ পর্যন্ত চট্টগ্রামের হিন্দু এবং বৌদ্ধ সংখ্যা যেখানে 99% ছিল, সেটা অত্যাচারের ফলে 50% পৌঁছেছে, যেটা হয়েছে গণহত্যা এবং হিন্দু নির্যাতনের ফলে। আর তাই আজকে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপরে বাংলাদেশ সেনার এই মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ভারতকে অবিলম্বে চট্টগ্রামের ওপরে সামরিক হস্তক্ষেপ করা উচিত বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এখন প্রশ্ন হলো, এইসব কারণ দেখিয়ে যদি ভারত সামরিকভাবে চট্টগ্রামে হস্তক্ষেপ করে বা চট্টগ্রামকে দখল করে নেয় বা চট্টগ্রামকে স্বাধীন করে দেয়, সেক্ষেত্রে ভারত কি কি আন্তর্জাতিক অসুবিধায় পড়তে পারে, চলুন সে বিষয়ে কিন্তু একটু গভীরভাবে পর্যালোচনা করি। দেখুন, এখন এই মিলিটারি অভিযানের মাধ্যমে চট্টগ্রামকে দখল করতে গেলে ভারতকে অনেকগুলো সমস্যার একসঙ্গে সম্মুখীন হতে হবে। এক, পৃথিবী জুড়ে ভারতের যে রেসপন্সিবল গ্লোবাল ইমেজ, সেটা গুরুতরভাবে ধাক্কা খাবে। যেহেতু এই মুহূর্তে ভারত শান্তিকামী যুদ্ধবিরোধী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করছে গ্লোবালি, তাই এরকম কোনো পদক্ষেপে ভারতের কিন্তু সেই গ্লোবাল রেপুটেশন ধাক্কা খেয়ে যাবে। দুই, এই পদক্ষেপ হবে আন্তর্জাতিক আইন বিরোধী। অতএব এর ফলে রাশিয়া এবং ইরানের মতো আমাদেরও আমেরিকা এবং তার সহযোগী দেশগুলোর স্যাংশনের সম্মুখীন হতেই পারে। 2014 সালে ক্রিমিয়া দখল করার পর রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশনগুলো আরোপ করা হয়েছিল, তেমন স্যাংশন ভারতের ওপরেও কিন্তু আরোপিত হতে পারে। আর এই স্যাংশনের ফলে ভারতের অর্থনীতি, বিশেষ করে আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর কিন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রায় $11 বিলিয়ন বেশি বাণিজ্য হচ্ছে। তাই যদি চট্টগ্রামকে দখল করা হয়, তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট খারাপ হবে এবং বাংলাদেশের জনগণ সম্পূর্ণভাবে ভারত বিরোধী হয়ে উঠবে। অর্থাৎ এখনই এই বিপুল বাণিজ্য হারানো ভারতের জন্য উচিত হবে কিনা, সেটাও কিন্তু ভারতকে ভেবে দেখতে হবে। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অঞ্চলে সামরিক অপারেশনের পর বাংলাদেশি সেনাবাহিনী বা পরবর্তীকালে বাংলাদেশে তৈরি হওয়া একাধিক জঙ্গি গোষ্ঠী ভারতের চিকেন নেককে লক্ষ্য করে কিন্তু বারবার আক্রমণ শুরু করবে এবং পরবর্তীতে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার জন্য ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তি ফান্ডিং এবং অস্ত্র সরবরাহ কিন্তু করবেই করবে।
সেক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমাদের বাংলাদেশের 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ভারতকে পরবর্তী অন্তত 10 বছরের পুরোপুরিভাবে প্রস্তুত থাকতে হবে। আর এজন্য কিন্তু বিলিয়ন ডলারের একটা বাজেট লাগবে। এই বাজেটটাও কিন্তু আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে। আমাদেরকে ভাবতে হবে যে এই মিলিটারি পদক্ষেপের জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করার মতো আর্থিক অবস্থায় আমরা বর্তমানে আছি কিনা। আর 5, চট্টগ্রাম দখল করলে ব্যাপকভাবে হিউম্যান ট্রানজিশন বা জনগণের স্থানান্তর হবে। মানে বাংলাদেশের অভ্যন্তরে অনেক জনগোষ্ঠীর ওপরে সামাজিক হিংসা, অত্যাচার এবং নিপীড়ন নেমে আসবে, যেমনটা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল। সেই রকম পরিস্থিতি তৈরি হলে ভারতের উপরে কিন্তু একটা এক্সট্রা চাপ তৈরি হবে এবং একটা বড় হিউম্যান রাইট ইস্যু বা প্রবলেমও কিন্তু তৈরি হয়ে যাবে। 6, ভারতের এই পদক্ষেপের পরে চীন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে বিদ্রোহ উস্কে দিতে পারে, যেটা এই মুহূর্তে কিন্তু ভারতের জন্য মোটেও কাম্য নয়। 7, বর্তমানে ভারত ইতিমধ্যেই দুটো ফ্রন্টে যুদ্ধ করছে, পাকিস্তান ফ্রন্টে এবং চায়না ফ্রন্টে। চট্টগ্রামে সামরিক হস্তক্ষেপ করা মানে আরও একটা মিলিটারি ফ্রন্ট ওপেন হয়ে যাওয়া। তাই প্রথমেই আমাদের বঙ্গোপসাগরকে সুরক্ষিত করতে হবে। বঙ্গোপসাগরে কৌশলগতভাবে ভারতের নৌসেনার উপস্থিতি ছাড়া এই কাজ করা কখনোই উচিত হবে না। আর এই সব কারণে ভারতকে এখনই কোনো সামরিক পদক্ষেপের দিকে না গিয়ে অর্থনৈতিক এবং সামরিক ক্ষমতা আরো শক্তিশালী করার ব্যাপারে মনোযোগী হতে হবে, যাতে ভবিষ্যতে আমরা আমাদের জাতীয় স্বার্থকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারি। তো এ তো গেল বিরুদ্ধ মতামত, তবে এই মতের পাল্টা মতামতগুলোও কিন্তু যথেষ্ট শক্তিশালী। প্রথমত, আমরা যদি চীনের গায়ের জোরে তিব্বত দখল করে নেওয়ার ব্যাপারটা দেখি, তাহলে দেখতে পাবো প্রাথমিকভাবে আমেরিকা চীনের ওপরেও কিন্তু স্যাংশন লাগিয়েছিল, কিন্তু পরবর্তীকালে চীনের বড় বাজারের কথা মাথায় রেখে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো সেই স্যাংশন তুলে নিতে বাধ্য হয়। সেক্ষেত্রে ভারতের মতো বড় বাজারকে দীর্ঘদিন স্যাংশনের আওতায় রাখাটা কিন্তু আমেরিকা বা ইউরোপের দেশগুলোর পক্ষে সম্ভব হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ খাদ্য, ওষুধ, তেল, বিদ্যুতের মতো সব কটা নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। তাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশ বেশি দিন বেশি কিছু করতে চাইলে বাংলাদেশে কিন্তু দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী। 2-1 বছরের মধ্যেই বাংলাদেশ হাঁটু মুড়ে বসবে, এমনকি বাংলাদেশ টুকরো পর্যন্ত হয়ে যেতে পারে। তবে আজকের দিনে মিলিটারি অপারেশনের মাধ্যমে কোনো ভূখণ্ড দখল করতে যে বিলিয়ন ডলারের বাজেট লাগবে, তাতে ভারতের অর্থনৈতিক উন্নতি কিন্তু নিশ্চিতভাবেই ধাক্কা খাবে। এ কথাটাও কিন্তু সত্যি। যেহেতু আমরা আগামীর বিশ্বগুরু হিসাবে আত্মপ্রকাশ করবার জন্য পৃথিবীর 3য় বৃহত্তম আর্থিক শক্তি হয়ে উঠতে চাইছি, তাই বিশেষজ্ঞরা মনে করছেন আমাদের এখন অন্তত আরো 15 বছর অপেক্ষা করা উচিত। তবে সত্যি কথা বলতে কি, পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নিয়ম কানুন সবকিছুই কিন্তু শক্তিশালীর পক্ষে, সবলের পক্ষে। যদি পৃথিবীর কোনো দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, পাওয়ারফুল হয় মিলিটারিলি, তাহলে তাদের কাছে কিন্তু ন্যায় বা অন্যায় বলে কোনো কিছু এসে যায় না। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি এখন এতটা সবল বা এতটা শক্তিশালী? উত্তরটা হলো না, এখনো এত শক্তিশালী বা সবল নয়। আর তাই এখন আমাদের ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয়ে মনোযোগী হওয়া উচিত বলেই ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন। ভবিষ্যতে যখন আমাদের আর্থিক এবং সামরিক শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে আমরা অনায়াসেই আন্তর্জাতিক চাপকে উপেক্ষা করতে পারবো, তখন সুযোগ মতো চট্টগ্রামে হস্তক্ষেপ করা যাবে। তো এই হলো সম্পূর্ণ আলোচনা। আশা করি সম্পূর্ণভাবে একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এখনই কি আপনি মনে করেন যে চট্টগ্রামে ভারতের সামরিক অভিযান চালানো উচিত, নাকি মনে করেন আমাদের আরেকটু অপেক্ষা করা উচিত? আপনার মূল্যবান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ। So guys, thank you so much for watching this video and স্যার যে কথাগুলো বললো একদমই রাইট। আর তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর একটা কথাই বলতে চাই যে ওই সময় জওহরলাল নেহেরু যদি ওই উদাসীনতা না দেখাইতো, তাহলে মনে হয় চট্টগ্রামটা ইন্ডিয়ার ভিতরেই চলে যাইতো। যেহেতু ওখানে 99% হিন্দু ছিল ওই সময়, তো আমার মনে হয় তখন ওইটা যদি নিয়ে নিত খুবই ভালো হইতো। আর বৌদ্ধ ছিল 1%, যাই হোক। আর এইটাই। সো
once again thank you so much for watching, and লাস্ট পর্যন্ত কে কে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড সবাই খালি বলো যে তুমি হিন্দু না মুসলিম, তো ব্যাকগ্রাউন্ড আর আমাকে দেখে তো বুঝতেই পারো যে আমি কি। আই এম ফ্রম বাংলাদেশ অ্যান্ড আই এম অ্যান হিন্দু। সো নমস্তে, নমস্কার, বাই।